এটা আমার জীবনের এক আশ্চর্য ঘটনা। যদিও ঘটনাটা আমার নিজের জীবনের নয়, আমার এক বন্ধুর কাছ থেকে শোনা। ওরা এবং আমরা থাকতাম দুর্গাপুরের কোয়ার্টারে। ওরা থাকতো অশোক অ্যাভিনিউয়ের কোয়ার্টারে, আমরা থাকতাম হর্ষবর্ধন রোডের দোতলা কোয়ার্টারে। ওদের কোয়ার্টারটি খুব সুন্দর ছিল। একদম কোয়ার্টারের সারির একটা শেষ প্রান্তে ছিল এবং তার চারিদিকে ছিল বড় বড় গাছ, মানে পাঁচিলের বাইরে দুটো বড় আম গাছ, কাঁঠাল গাছ, একটা শাল গাছ, আরও অনেক বড় বড় গাছ বাড়িতে ঘেরা ছিল। সবই পাঁচিলের বাইরে ছিল, যার ফলে দিনের বেলাতেও একটু ছায়া ছায়া থাকতো বাড়িটায়। বাড়ির গেট দিয়ে ঢুকলে একটা মোরাম বিছানো রাস্তা বাড়ির বারান্দা পর্যন্ত গেছে এবং দুপাশে গাঁদা গাছের সারি। আমরা দুজনেই পড়তাম, যতদূর মনে পড়ছে সেটা 1972 সাল হবে। আমরা দুজনেই পড়তাম ক্লাস 10-এ এজন মাল্টিপারপাস স্কুলে। তখনও নকশাল আমল পুরোপুরি শুরু হয়নি। তখন একটা আশ্চর্য ব্যাপার ছিল যে অনেকের বাড়িতেই পিছন থেকে সামনে পর্যন্ত কাপড় মেলার তার টাঙানো থাকতো। আর দুর্গাপুরের কোয়ার্টারগুলোর তখন ইলেকট্রিক সাপ্লাইয়ের লাইনটা থাকতো কোয়ার্টারগুলির পেছনে এবং পোলের ওপরে। একদিন রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো এবং যথারীতি কারেন্ট চলে গেল। এখানে একটা কথা বলা হয়নি যে আমার বন্ধুটির নাম ছিল নিলয় মুখোপাধ্যায়। তার একটি মাত্র বোন ছিল নীলা মুখার্জি এবং বাবা নামকরা কমিউনিস্ট পার্টির কমরেড, তার নাম ছিল শক্তি মুখোপাধ্যায়। তখন এজন মাল্টিপারপাস স্কুলটি পুরো ছাত্রতে ভর্তি থাকতো এবং গমগম করত এবং প্রচুর উচ্চশিক্ষিত মাস্টার মশাইরাও ছিলেন। বিশাল স্কুল, সেটা চালাতো দুর্গাপুর ইস্কুলের এডুকেশন ডিপার্টমেন্ট। সেদিন হঠাৎ বহুদিন পর স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় দেখি কত স্মৃতি বিজড়িত স্কুলটি পুরোপুরি বন্ধ হয়ে পড়ে আছে। তখনকার পলিসি অনুযায়ী সরকার ঠিক করেছিল যে কারখানার তরফে কোনো প্রকার ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি আর চালানো হবে না, তাই ধীরে ধীরে স্কুলটি বন্ধ হয়ে যায়। যাকে সে কথা, আমি একটু অন্য প্রসঙ্গে চলে গেছিলাম। সেটা এপ্রিল কি মে মাস হবে। আমি স্কুলে গিয়ে শুনলাম আজকে অডিটোরিয়ামে একটি বিশেষ ঘোষণা আছে। আমাদের রোজ প্রার্থনা হতো এবং স্কুলের সব ছেলেদের অ্যাটেন্ড করতে হতো। সেদিন প্রিন্সিপাল স্যার প্রথমেই একটি কন্ডোলেন্স বার্তা জানালেন যে ক্লাস 10-এর নিলয় মুখোপাধ্যায়ের মা নাকি হঠাৎ মারা গেছেন ইলেকট্রিক শক লেগে। আমি তো সেদিন আর স্কুলের ক্লাস অ্যাটেন্ড করতেই পারিনি। পালিয়ে গিয়েছিলাম নিলয়দের বাড়ি। সেখানে গিয়ে দেখি পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স এবং ইলেকট্রিক্যাল মেনটেন্যান্সের গাড়ি, এছাড়া প্রচুর লোক বাইরে দাঁড়িয়ে রয়েছে। ভেতরে ঢুকতে দিচ্ছে না কাউকে পুলিশ। নিলয় কাঁদতে কাঁদতে আমাকে দেখতে পেয়ে পুলিশকে অনুরোধ করে আমাকে ভেতরে নিয়ে গেল। ভেতরে গিয়ে দেখলাম ওর বাবা শক্তি মুখোপাধ্যায় থম মেরে বসে আছেন একটি চেয়ারে। নিলয় আর নিলয়ের বোন নীলা খুব কাঁদছে আর বলছে, দেখ মা আমাদের ছেড়ে চলে গেছে। আমি নিলয়কে জিজ্ঞাসা করলাম, কি হয়েছিল ঘটনাটা তুই কি এখন বলতে পারবি? নিলয় উঠে দাঁড়িয়ে বলল, চল, বলে আমাকে পিছনের দিকের জানলায় নিয়ে গেল। নিলয় বলল, কাল যখন প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল এবং গোটা পাড়া অন্ধকার, সেই সময় মেন লাইনের একটি তার ছিঁড়ে এসে পড়ে আমাদের কাপড় মেলা তার ওপরে। পরে ভোরের দিকে সকালে কারেন্ট আসে, তখন কাপড় মেলা তারটি বিদ্যুৎ প্রবাহে হয়ে যায়। মা সকালবেলা বাসন টাসন মেজে বাথরুমে কাপড় কেচে বাইরে কাপড় মেলতে যায়। মা
যেই শাড়িটিকে মেলার জন্য তারের উপর দিয়েছে অমনি কারেন্ট লেগে মা অন দি স্পট মারা যায়। বাবা ইলেকট্রিক্যাল মেনটেন্যান্সকে ফোন করে পাড়ার একটা ফোন থেকে এবং হসপিটালের ফোন করে অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য। ইলেকট্রিক্যাল মেনটেন্যান্সের লোক এসে প্রথমেই পুরো এলাকাটাকে কারেন্ট সাপ্লাই বন্ধ করে দেয় এবং পরে তারা ওই তারটিকে ঠিক করার জন্যে আরও লোক এবং সিঁড়ি নিয়ে আসতে খবর পাঠায়। ততক্ষণে অ্যাম্বুলেন্সও এসে গেছে এবং অ্যাম্বুলেন্সের সাথে একজন ডাক্তারও ছিলেন। ডাক্তার পরীক্ষা করে জানায় যে মা মারা গেছেন এবং এটা পুলিশ কেস, তাই ব্যাপারটা তারা পুলিশকে ফাঁড়িতেও জানিয়ে দেয়। পুলিশের লোক এসে সব কিছু শুনে এবং দেখে জানায় পোস্টমর্টম করতে হবে এবং তাই সরকারি হসপিটালে নিয়ে যেতে হবে। শক্তি মুখোপাধ্যায় মানে নিলয়ের বাবা যেহেতু কমিউনিস্ট পার্টির একনিষ্ঠ কর্মী ছিলেন, তাই ততক্ষণে ওখানকার এমএলএ সাহেবও এসে পড়েন ও তার চেষ্টায় বিভিন্ন উচ্চপদস্থ পুলিশে যোগাযোগ করে তিনি কোনো রকমের পোস্টমর্টমটা বন্ধ করান। এই অবধি দেখে এবং শুনে আমি বাড়ি চলে আসি। ওই পাড়ার কিছু ছেলে ছিল আমার, যাদের মুখে শুনলাম অপঘাতে মৃত্যুর জন্য 3 দিনের মধ্যে শ্রাদ্ধানুষ্ঠান হয়েছে। ওর বাবার শত আপত্তি থাকা সত্ত্বেও পাড়ার লোকেদের পরামর্শে উনি এটা করতে বাধ্য হন। তারপরে দিন 10 পর থেকে নিলয় রেগুলার স্কুলে আসা শুরু করে দিয়েছে এবং যথারীতি হাসি খুশি গল্পগুজবও করছে। আমি একদিন নিলয়কে জিজ্ঞেস করলাম যে মা ছাড়া তোদের দিন কাটছে কেমন করে রে? তোকে তো বেশ হাসি খুশিই লাগছে। তখন ও বলল, তুই মা ছাড়া বলছিস কেন? মা তো আমাদের সাথেই থাকেন। রোজ রাত্রে মা আসেন এবং আমাদের মাথায় হাত বুলিয়ে দেয় যতক্ষণ না আমরা ঘুমিয়ে পড়ছি। দিনের বেলা অবশ্য মাকে আর দেখতে পাই না, হয়তো কাজে কর্মে ব্যস্ত থাকে। আমরা দুজনে বাইরের ঘরে শুই, একটা বড় তক্তা বসে। ভেতরের ঘরেও একটা বড় তক্তা বসে আছে যেখানে মা আর বাবা ঘুমতো। এখন অবশ্য আমি মাকে কোনোদিন বাবার ঘরের দিকে যেতে দেখিনি। দিনের বেলা রান্নাটা বাবাই করে আর বাসন মাজা কাপড় কাচার জন্য একজন বিহারি মহিলাকে রাখা হয়েছে। কিন্তু মাকে আমরা অলমোস্ট রোজ রাত্রেই দেখতে পাই। মা আমাদের কাছে আসে। আমি তো শুনি ভীষণ অবাক, সে কি করে সম্ভব? যাই হোক, ওকে আর কিছু বললাম না। এরও প্রায় দিন 10 পরে আমি নিলয়দের বাড়ি গেছি। গিয়ে দেখছি ওদের বাড়ির সামনে আবার 5-7 জন লোকের জটলা। ওখানকার এক কাকুর মুখে শুনলাম যে নিলয়ের বাবা নাকি রাত্রিতে অজ্ঞান হয়ে গেছিল বারান্দায়। বহুক্ষণ তার কোনো জ্ঞান ছিল না। নিলয়কে আমি ডাকলাম, ডেকে জিজ্ঞাসা করলাম, তোর বাবার কি শরীর খারাপ? নিলয় বলল, না রে, কালকে বাবা গভীর রাত্রে মানে 12টা বেজে গেছিল, পার্টি মিটিং সেরে বাড়ি ফিরছিলেন, তখন লোডশেডিং ছিল। আর কাল যেহেতু অমাবস্যা ছিল তাই ঘুটঘুটে অন্ধকারও ছিল সে চারিদিক। বাবা যখন ঘরে ঢুকছে তখন বাবা লক্ষ্য করে যে মা সাদা শাড়ি পরে দরজা না খুলেই আমাদের ঘরে ঢুকে গেল। সেই দেখে বাবা ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। অবশ্য সকালবেলা বাবা আর ঘটনাটা বিশ্বাস করতে চাইছেন না। বলছে, অন্ধকারে আমি কি দেখেছি, মাথাটা বোধহয় একটু ঘুরে গিয়েছিল, তাই অজ্ঞান হয়ে গেছি। পরে খবর পেলাম যে এরকম ঘটনা নাকি আরও 3-4 দিন ঘটেছে। পাড়ার লোকেরা সকলে নিলয়ের বাবাকে বাড়িতে একটি শান্তি সস্তায়ন করতে বলেছে। যদিও নিলয়ের বাবা এসবের একদম বিরোধী এবং বিশ্বাস করেন না, তাও পাড়ার লোকেদের চাপে শান্তি সস্তায়ন করে পুজো পাঠের ব্যবস্থা করা হয় বাড়িতে। আরও দিন 10 পরে আরেক অমাবস্যার দিন নিলয়ের বাবা আবার একই ঘটনার সম্মুখীন হয়। একটি মহিলাকে
সাদা শাড়ি পরা মূর্তিতে নিলয়ের ঘরে ঢুকে যেতে দেখেন। তখন অনেকেই বলে যে অপঘাতে মৃত্যু, তো তাই এই আত্মার মুক্তির একমাত্র উপায় হচ্ছে গয়ায় গিয়ে পিণ্ডদান করা। যদিও উনি এইসবে বিশ্বাস করতেন না, তবুও কিছুটা ভীতিতেই হোক বা সংসারের শান্তির উদ্দেশ্যেই হোক তিনি গয়ায় যেতে রাজি হলেন। পরের দিন ট্রেনের টিকিট কাটলেন এবং দুদিন পরে টিকিট পেলেন। আশ্চর্যের ব্যাপার, আবার একটি ঘটনা ঘটল। শক্তিবাবু যেই শুতে যেতেন রাত্রিরে, উনি কানে একটা মৃদু কণ্ঠস্বর, যেটা তার মৃতা স্ত্রীর কণ্ঠস্বর বলে তিনি পরিষ্কার শুনতে পারতেন। তুমি আমাকে ছেলে মেয়েদের থেকে আলাদা করে দিও না গো, দোহাই তোমার। তুমি আমাকে ছেলে মেয়েদের থেকে আলাদা করে দিও না গো, দোহাই তোমার। এরপর নিলয়ের বাবা আরো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গেলেন যে উনি গয়ায় যাবেনই। নিলয় আর নিলয়ের বোন নীলাকে এক প্রতিবেশীর বাড়িতে থাকতে বলে উনি গয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। ট্রেনে চেপে এবং নিজের বাড়িতে শুয়ে উনি বারবার সেই একই কথা শুনতে পাচ্ছিলেন কানের মধ্যে। তুমি আমাকে ছেলে মেয়েদের থেকে আলাদা করে দিও না গো, দোহাই তোমার। দিও না গো, দিও না গো, আমার মুক্তি চাই না। আমার ছেলে মেয়েদের থেকে তুমি আমাকে আলাদা করে দিও না গো, দিও না গো। এরপরে ওর বাবা পিণ্ডদানে সক্ষম হয়েছিলেন কিনা সেটা আমার আর জানা নেই, কারণ ইতিমধ্যে আমাদের হায়ার সেকেন্ডারি পরীক্ষা চলে আসে, পড়াশোনার চাপ বেড়ে যায়, তার ফলে নিলয়ের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপরে খবর পাই নিলয় হায়ার সেকেন্ডারিতে দারুণ রেজাল্ট করে এবং ডাক্তারিতে চান্স পেয়ে কলকাতার ক্যালকাটা মেডিকেল কলেজে পড়তে চলে যায়। আরও প্রায় 5-6 বছর পর নিলয়ের সাথে হঠাৎ একদিন কলেজ স্ট্রিটে দেখা। ওর কাছেই শুনলাম যে ওর বোনেরও খুব ভালো বিয়ে হয়েছে এবং সুখে ঘরকন্যা করছে। আমার তখন আর সেই ব্যাপারটা সম্বন্ধে প্রশ্ন করতে মন চাইল না। এরপরও খবর পাই নিলয় খুব বড় চেস্ট স্পেশালিস্ট হয়েছে এবং রমরমিয়ে প্র্যাকটিস করছে কলকাতায়। কেন জানি না মনে হলো এ সবই হয়েছে তার মায়ের আশীর্বাদে, সবই হয়েছে তার মায়ের আশীর্বাদে। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।